আজ 15ই জুন সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাবরি মসজিদের জন্য মানুষ যে অর্থ সাহায্য করেছে, মসজিদ পুরোপুরি তৈরি করতে আরো 10 গুণ টাকা প্রয়োজন। বাবরি মসজিদ নিয়ে বড় বার্তা দিলেন হুমায়ুন কবির। যুব শক্তির 3000 টাকা কবে থেকে দেওয়া হবে? বেকার ভাতা নিয়ে নয়া আপডেট। ভোটে হারের পর ফের ধাক্কা, এবার দেবাংশুকে নিয়ে কড়া সিদ্ধান্ত তৃণমূলের। সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরানো হলো। জবাব শুধু আমার এলাকার মানুষকে দেব। দিল্লি পৌঁছে মুখ খুললেন বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া সায়নী ঘোষ। আমি ইডিতে থাকলে অনেক আগেই জেলে ভরতাম, অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন সিং। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাবরি মসজিদ নিয়ে কিছু পলিটিক্যাল লিডারদের বিরোধিতা এবং কিছু মুসলিম নেতাদের বিরোধিতার জন্য গত 2 মাসে কোনো টাকা আসেনি। মসজিদ নির্মাণ করতে কত টাকা মানুষ দিয়েছে এবং কত খরচা হয়েছে তা সবটাই মানুষের সামনে নিয়ে আসবো। বাবরি মসজিদ নিয়ে ঠিক কি বললেন শুনে নিন। প্রপার্টি খরিদ করেছি, কত জমি খরিদ করেছি, তার মূল্য কত, তার উপযুক্ত সব প্রমাণপত্র রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা ইমান নিয়ে বলছি যে আমরা যে ট্রাস্ট করেছি সেই ট্রাস্টের যে টাকা মানুষ অর্থ সাহায্য করেছেন, এই মসজিদ সম্পূর্ণ করতে গিয়ে আরো যা টাকা এসছে তারও আরো 10 গুণ টাকা দরকার। কিন্তু এই সমস্ত পলিটিক্যাল লিডারদের বিরোধিতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, এমনকি মুসলিমদের কিছু নেতা যারা টিএমসির চটি চাটত, তারাও এই মসজিদের যাতে টাকা না দেয় তার বিরোধিতা ওপেন করেছে। তার জন্য বিগত 2 মাস ধরে সেইভাবে কোনো টাকা আসেনি। আমরা প্রথমেই ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যেটা পেয়েছি সেটার কোনো মূল্য নির্ধারণ এখনো করা হয়নি, কিন্তু ডাইরেক্ট অর্থ দান, টাকা দান বক্সে এবং অ্যাকাউন্টে দুটো মিলে 8 কোটি পার হয়নি, 8 কোটির মধ্যে আছে। কিন্তু আমরা কতটা প্রপার্টি খরিদ করেছি, কত জমি খরিদ করেছি, তার মূল্য কত, তার উপযুক্ত সব প্রমাণপত্র রয়েছে। এমনকি আমরা চার্টার অ্যাকাউন্ট লাগিয়ে আমরা তার অডিট করাবো, আমরা কত টাকা পেয়েছি আর কত টাকা খরচা হচ্ছে। যুব শক্তি 3000 টাকা কবে থেকে দেওয়া হবে? বেকার ভাতা নিয়ে নয়া আপডেট। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে রাজ্যের নতুন সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন মহিলারা। এবার বেকার ভাতা তথা যুব শক্তি প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদহে তিনি জানান, অন্নপূর্ণা যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ ইতিমধ্যেই হয়েছে এবং যুব শক্তি ও বার্ধক্য ভাতা নিয়েও কাজ এগোচ্ছে, যা খুব শীঘ্রই চালু হবে। এর ফলে চলতি জুন বা জুলাই মাস থেকেই যুব শক্তির ভরসা কার্ড চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল সরকারের যুব সাথী প্রকল্পের জায়গায় আসছে যুব শক্তি। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মাসিক 3000 টাকা করে দেওয়া হবে, যা আগের 1500 টাকার দ্বিগুণ। আবেদনকারীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকা, ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া এবং কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত না থাকা বাধ্যতামূলক। তবে নতুন সরকার যোগ্যতার শর্তে কিছু পরিবর্তন আনতে পারে। যুব শক্তি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই চালু হয়েছে, যদিও প্রকল্প শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। ভোটে হারের পর ফের ধাক্কা, এবার দেবাংশুকে নিয়ে কড়া সিদ্ধান্ত তৃণমূলের। সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরানো হলো। তৃণমূলের যুব নেতাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ দেবাংশু ভট্টাচার্য। 2024 লোকসভা নির্বাচন এবং 2026 বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করেছিল দল। তবে সম্প্রতি দল নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে তিনি সংবাদের শিরোনামে উঠে আসেন। এর মধ্যেই তাকে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন উপাসনা চৌধুরী। 26 বিধানসভা ভোটে চুচুড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েও বিজেপির সুবীর নাগের কাছে পরাজিত হন দেবাংশু। এরপর তিনি কার্যত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সম্প্রতি দল নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে তার কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, যার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙনের আবহ আরো স্পষ্ট হয়েছে। দলের বিভিন্ন কমিটি ভেঙে নতুন করে রদ বদল করা হয়েছে। সায়নী ঘোষের জায়গায় যুব তৃণমূলের সভাপতি হয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূলের সভাপতি হয়েছেন কুণাল ঘোষ এবং মহিলা তৃণমূলের দায়িত্ব পেয়েছেন আলিফা আহমেদ। দলের অন্দরে টালমাটাল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। জবাব শুধু আমার এলাকার মানুষকে দেব।
দিল্লি পৌঁছে মুখ খুললেন বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া সায়নী ঘোষ। লোকসভায় নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচক হিসেবে পরিচিত সায়নী ঘোষকে নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে মনে করা হয়েছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন, সেই কারণেই তাকে যুব সভাপতির পদে বহাল রাখা হয়েছিল। কিন্তু পরে তিনি দলের বিদ্রোহী ব্লকের নাম লেখান এবং স্পিকারের কাছে জমা পড়া চিঠিতেও তার স্বাক্ষর ছিল। এরপরেই তাকে যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে সায়নী জানান, তিনি সংবাদ মাধ্যমকে নয়, নিজের সংসদীয় এলাকার মানুষকেই জবাব দেবেন। দলীয় সূত্রে খবর, তাকে বিদ্রোহী গোষ্ঠীতে নেওয়া নিয়ে প্রথমে শতাব্দী রায়, জুন মালিয়া সহ একাধিক সাংসদের আপত্তি ছিল। তবে দিল্লিতে শতাব্দী রায়ের বাসভবনে এক বৈঠকের পর সেই আপত্তি দূর হয় এবং সায়নীর যোগদানের পথ পরিষ্কার হয়। উল্লেখযোগ্যভাবে 2রা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা আন্দোলনের ভিডিও শেয়ার করার পর থেকেই সামাজিক মাধ্যমে নীরব ছিলেন সায়নী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই নীরবতাই ছিল আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। এখন নজর রয়েছে নিজের এলাকায় তিনি কি বার্তা দেন তার দিকে। আমি ইডিতে থাকলে অনেক আগেই জেলে ভরতাম, অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন সিং। বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূলের অন্দরে চলা অস্থিরতার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অর্জুন সিং। শনিবার মদন মিত্রের বাড়িতে ইডি হানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআইডির জোড়া তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে তিনি অভিষেককে ইঙ্গিত করে বলেন, যদি তিনি ইডির দায়িত্বে থাকতেন তাহলে অনেক আগেই তাকে গ্রেপ্তার করে জেলে পাঠাতেন। অভিষেকের বর্তমান আইনি পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে তিনি আরো বলেন, দেখ কেমন লাগে। এছাড়া ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিদ্রোহী শিবিরে যোগদানের জল্পনা নিয়েও মন্তব্য করেন অর্জুন। তার দাবি, পার্থ বিজেপিতে নয়, বিক্ষুব্ধ দলে যাচ্ছেন এবং এই বিক্ষুব্ধ গোষ্ঠী ধীরে ধীরে তৃণমূলকে ভেতর থেকে শেষ করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তৃণমূল কংগ্রেসকে যে ধ্বংস করবে সে আমার বন্ধু। উল্লেখ্য, বর্তমানে বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা হলেও অর্জুন সিং একসময় তৃণমূলেরই অংশ ছিলেন এবং বর্তমানে রাজ্যের পরিবহন দপ্তরের দায়িত্বে রয়েছেন তিনি। সুদীপের জন্য মমতা কি করেছিলেন, এবার ঠোঁট কাটা কল্যাণের মুখে সবটা বেরিয়ে এলো। বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূলের অন্দরে অস্থিরতার আবহে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিদ্রোহী ব্লকে তিনি নাম লেখাতে পারেন। অমিত শাহের সঙ্গে তার বৈঠকের পর সেই জল্পনা আরো জোরালো হয়েছে। অথচ একসময় সুদীপের কঠিন সময়ে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমানে সেই সুদীপকে আর নেত্রীর পাশে দেখা যাচ্ছে না বলেই দাবি করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ের কারণেই সুদীপকে কেন্দ্র করে বহু দক্ষ নেতা দল ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি তাপস রায়ের দল ত্যাগের প্রসঙ্গ তুলে বলেন, সুদীপের জন্যই অনেককে হারিয়েছে তৃণমূল। একই সুর শোনা গেছে কুণাল ঘোষের গলাতেও। তার দাবি, তাপস রায়ের মতো দক্ষ নেতাকে দল হারিয়েছে সুদীপকে গুরুত্ব দেওয়ার কারণে। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে দল ছাড়ার কথা বলেননি, তবে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তাকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। তৃণমূলের অন্দরে এই বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। সুদীপের পথেই কি নয় না বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। লোকসভা তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে যোগ দেওয়ার পর এবার চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও শিবির বদলের পথে হাঁটছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বাধীন বিধানসভার বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেওয়ার বিষয়ে পাকা কথা বলে ফেলেছেন। সোমবার বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করতে পারেন তিনি। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই লোকসভার বিদ্রোহী সাংসদের শিবিরে যোগ দিয়েছেন এবং দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসস্থানে বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। ফলে রাজনৈতিক মহলের মতে নয়নার এই পদক্ষেপ অনেকটাই প্রত্যাশিত ছিল। এর ফলে সংসদের পাশাপাশি বিধানসভাতেও তৃণমূলের ভাঙন আরো প্রকট হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তাদের সঙ্গে 64 জন বিদ্রোহী বিধায়ক রয়েছেন। নয়নার যোগদানের পর সেই সংখ্যা আরো বাড়তে পারে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এদিকে কুণাল ঘোষও এই সম্ভাবনা নিয়ে কটাক্ষ করেছিলেন। তৃণমূল একটাই, কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না। অভিষেকের চিঠি স্পিকারকে পৌঁছে দিলেন কীর্তি সাগরিকা। তৃণমূলের ভাঙন পর্বের মাঝেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে 3 পাতার চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার স্পিকারের সঙ্গে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠকের আগে পাঠানো ওই চিঠিতে তিনি দাবি করেন, তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল এবং আইনত তৃণমূল একটি। তাই দলের সংসদীয় গোষ্ঠীর মধ্যে কোনো পৃথক ব্লক বা সমান্তরাল গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আর্জি জানান তিনি। রবিবার বিকেলে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ কীর্তি আজাদ স্পিকারের কাছে চিঠিটি পৌঁছে দেন। অভিষেক চিঠিতে উল্লেখ করেন, লোকসভায় একজনই দলনেতা এবং একজনই হুইপ থাকেন, যারা মূল রাজনৈতিক দলের অনুমোদনে দায়িত্ব পালন করেন। একই দলের সাংসদরা নিজেদের ইচ্ছামতো পৃথক গোষ্ঠী গড়ে স্বীকৃতি দাবি করতে পারেন না বলেও তিনি দাবি করেন। চিঠিতে মহারাষ্ট্রের সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উল্লেখ করা হয়েছে। এদিকে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদও দাবি করেছেন, এভাবে দল ভাঙার চেষ্টা সফল হবে না। অন্যদিকে বিদ্রোহী সাংসদরা ভূপেন্দ্র যাদবের বাংলোয় বৈঠক করে পৃথক ব্লকের দাবি প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে। জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনিতে চাঞ্চল্যকর প্রতিবাদের ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছর আগে মহানন্দা কলোনি, বীরভানপুর এবং আশেপাশের এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ পাট্টা পাননি, এমনকি তাদের দেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। শনিবার রাতে এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু ফর্ম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর কিছু তৃণমূল নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন। এরপর ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে ফর্ম এবং ঝাঁটা দিয়ে বিক্ষোভে সামিল হন এবং বিদায়ী কাউন্সিলর শিপুল সাহাকে না পেয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে প্রতীকীভাবে ডিমের অমলেট খাইয়ে প্রতিবাদ জানান। জানা গিয়েছে, এলাকার 1098টি পরিবারের কাছ থেকে জমির পাট্টার প্রতিশ্রুতি দিয়ে গড়ে 300 থেকে 500 টাকা করে নেওয়া হয়েছিল। 4 বছর পরও কোনো সুবিধা না পাওয়ায় এখন সেই টাকা ফেরতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মিলেছে বেশ কিছু ব্যবসায়ীর মোবাইল নম্বর, অ্যাকাউন্ট সম্পর্কিত নথি। ফরেনসিকে পাঠানো হলো মদন মিত্রের বাড়ি থেকে পাওয়া মোবাইল। পুরো নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ইডি। কামারহাটির বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি ভবানীপুরের বাড়ি থেকেও কিছু অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য মিলেছে বলে জানা গেছে। জোকার ফ্ল্যাট থেকে একাধিক নথি এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর মোবাইল নম্বরও উদ্ধার হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, 2023 সালের মার্চে অয়নশীলের অফিস থেকে পুরো নিয়োগ সংক্রান্ত নথি, চাকরি প্রার্থীদের তালিকা এবং শতাধিক ওয়েমার সিট উদ্ধার করা হয়েছিল। সেই তদন্ত থেকেই কামারহাটি সহ একাধিক পুরসভার নাম সামনে আসে এবং মদন মিত্র তদন্তের আওতায় আসেন। শনিবার সকাল থেকে মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। জোকার ফ্ল্যাটে প্রায় 8 ঘন্টা ধরে তল্লাশি চলে এবং তালা ভেঙে প্রবেশ করতে হয় তদন্তকারীদের। যদিও ওই ফ্ল্যাট থেকে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। অভিযোগ, কামারহাটি সহ বিভিন্ন পুরসভায় 125টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদন মিত্রের যোগ রয়েছে এবং এর জন্য ঘুষ নেওয়া হয়েছিল বলেও তদন্তকারী সংস্থার দাবি। দল ছাড়লেন মানস ভূঁইয়া, দলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা। আমিত্ব যুক্ত থাকবেন রাজনীতি সমাজসেবার কাছে। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সূত্রের খবর, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে আজ থেকে তিনি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করছেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে আমৃত্যু যুক্ত থাকবেন। দীর্ঘ রাজনৈতিক জীবন, কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্য পদও পেয়েছিলেন মানস ভূঁইয়া। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেও তিনি পরাজিত হন। তার এই পদত্যাগের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তিনি কি ফের কংগ্রেসে ফিরবেন নাকি বিজেপিতে যোগ দেবেন। এদিকে ভোটে পরাজয়ের পর থেকে এই তৃণমূলের ভাঙনের আবহ আরো প্রকট হয়েছে। সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী সাংসদদের শিবিরে নাম লিখিয়েছেন। শতাব্দী রায়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসস্থানে বৈঠক করার পাশাপাশি অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য হিসেবে পরিচিত সুদীপ এই পদক্ষেপ তৃণমূলের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। 12 বাংলাদেশিকে ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির, অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি বিএসএফের। নদিয়ার হোগলাবেরিয়া থানার রানীনগর সীমান্তে 12 জনকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজিবির মধ্যে তীব্র চাপানোতর তৈরি হয়েছে। বিজিবির দাবি, ওই 12 জন ভারতীয় নাগরিক এবং তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে। অন্যদিকে বিএসএফ এর দাবি, তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং তাদের ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। বিজেপি ও সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামবাসীদের অভিযোগ, গত শুক্রবার ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ওই 12 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। প্রথম দফায় বৈঠক ফলপ্রসূ না হয় 4 জন মহিলা, 4 জন শিশু এবং 4 জন পুরুষকে নিয়ে 0 পয়েন্ট এলাকায় অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হয় এবং পরে তাদের নিরাপদ স্থানে রাখা হলেও শনিবার আবার 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। শনিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিতীয় দফার বৈঠক ও সমাধান সূত্র মেলেনি। বিজেপির পুনরায় দাবি করেছে ওই 12 জন ভারতীয় নাগরিক। তবে বিএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রানীনগর সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে পাঠানো হয়নি। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাসে 5,000 টাকা পর্যন্ত বৃত্তি কারা পাবেন? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। জানুন আবেদন থেকে যোগ্যতা সবকিছু। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চালু রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। রাজ্যের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণারত পড়ুয়ারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর আগের পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার কম হতে হবে। কোর্স ভেদে বৃত্তির পরিমাণ নির্ধারিত হয়।
উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পড়ুয়াদের মাসে 1,000 টাকা, পলিটেকনিকের ছাত্রছাত্রীরা 1,500 টাকা এবং বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের পড়ুয়ারা 1,000 থেকে 2,500 টাকা পর্যন্ত বৃত্তি পান। মেডিকেল শিক্ষার্থীদের মাসে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আবেদনের জন্য মার্কশিট, ভর্তির প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, বাসস্থানের নথি, আধার বা ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, ছবি, স্বাক্ষর, মোবাইল নম্বর এবং ইমেল আইডির প্রয়োজন। সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হয় এবং এর জন্য কোনো ফি লাগে না। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।